তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। প্রথম ক্রাশ রুদ্ধের উপর খেয়েছি আজ থেকে ২ বছর আগে ফ্যামিলি ট্রিপ সিলেটে গিয়ে। সিলেটের স্নিগ্ধ সকালে পাহাড়ে উঠে ভোরের সূর্যোদয় দেখব বলে রুদ্ধ আর আমি ঠিক করি। সেই সূর্যোদয় দেখার মুহূর্তে আরো একটা জিনিসের উদয় ঘটে সেদিন। তা ছিল আমার রুদ্ধের প্রতি এক অদ্ভুত ভালো লাগা। সূর্যের আলো যখন এসে ওর মুখে পড়লো আমি থমকে গেলাম তখনই। হঠাৎ আমার ভেতর উথাল পাথাল শুরু হলো, হার্টটা এত জোরে বিট করতে লাগলো মনে হচ্ছিল এ বুঝি বের হয়ে আসবে এক্ষুনি। তবে সেদিনে সেই অনুভূতিটাকে ভালো লাগা বলে চালিয়ে গেলেও এই ২ বছরে সেই ভালো লাগা যে এক গভীর ভালোবাসার রূপ নেয় তা বুঝতে আমার আর বাকি থাকে না। এতটুকু বলেই থেকে যায় প্রভা। ওর কথা থামতেই পাশে বসে থাকা ওর বন্ধু মহলে উৎসুক দৃষ্টি পড়ে ওর উপর। প্রভাকে উদ্দেশ্য করে স্নিগ্ধা বলে, তারপর কি হলো? মুচকি হাসি দিয়ে নিজের বন্ধু মহলের দিকে তাকিয়ে জবাব দিল, তারপর আর কি, এভাবেই চলছে দিনকাল। ভালোবেসে যাচ্ছি রুদ্ধকে আমি। আর রুদ্ধ, ও জানে তুই যে ওকে ভালোবাসিস? প্রভার কথার পাল্টা কথায় জিজ্ঞেস করলো স্নিগ্ধা, ডানে বায়ে মাথা নাড়িয়ে না বোঝাতে ধ্রুব বসিয়ে দেয় এক চাটি ওর মাথায়, দাঁত কিরমির করে বলে, কাঁদে। এত যখন ভালোবাসিস জানাসনি কেন ওকে এখনো? কি করে জানাতাম? কি করে আবার মুখ দিয়ে? মজা করছি না আমি। তখনই স্নিগ্ধা বলে, আমরাও কেউ মজা করছি না। আর ধ্রুব তো ঠিক কথাই বলেছে প্রভা, তুই ওকে বলে দে। অসম্ভব। কেন অসম্ভব? স্নিগ্ধর কথা তাতে দশ চেপে প্রভা জবাব দিল, বয়স দেখেছিস আমাদের? ও আমার ছোট স্নিগ্ধ। আমি কিভাবে বলতাম ওকে আমি ভালোবাসি? ভয় হয় আমার যদি এতে হিতে বিপরীত হয় তখন। আমার আর ওর সম্পর্ক নষ্ট করতে চাই না আমি। তাছাড়া আমার ফ্যামিলি সম্পর্কে তো তোদের ভালোই ধারণা আছে, তারা কখনোই মানবে না আমার ভালোবাসা। ভাই বিশ্বাস কর, তোর এই হিটলার ফ্যামিলির জন্যই তোর জীবনটা শেষ হয়ে যাবে। মুখ সামলে কথা বল ধ্রুব। আমার ফ্যামিলি যথেষ্ট ভালো, শুধু তারা এসব বয়স নিয়ে আমায় অনেকটাই সেন্সিটিভ। স্নিগ্ধা বলল, হ্যাঁ বুঝেছি, আমাদের মা, আমাদের ভুল হয়ে গেছে। তথাস্থ। বলে কিলকিল করে হেসে উঠল প্রভা। আর ওর হাসি দেখে ওর বন্ধুরাও হেসে দিল। হঠাৎ করেই প্রভা হাসি থামিয়ে দিয়ে ওদের উদ্দেশ্যেই বলল, আচ্ছা তুরাজ কোথায়? ভার্সিটি আসেনি নাকি আজ? স্নিগ্ধা এবার ব্যঙ্গ করি বলে, দেখ আবার কোন নতুন সকিনা জোগাড় করেছে, তার সাথেই কোন চিপায় এখন আছে আর টাঙ্কি মারছে। কপাল তো ওরই শালার, আমরা পাই না একটাও। আর এদিকে সে একলাই ৪-৫টা নিয়ে ঘুরছে। ধ্রুবর কথায় স্নিগ্ধ বলে, তুই তো ঠিকই বলেছিস ধ্রুব, ব্যাটার ডাবল টাইমিংও ছাড়িয়ে গেছে, এখন ট্রিপল টাইমিং করছে। প্রভা, যার পুরো নাম আয়োলিন প্রভিকা প্রভা, তার এতক্ষণ ধরে যাদের সাথে সে কথা বলছিল তারা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড সার্কেল। স্নিগ্ধ, স্নিগ্ধা, ধ্রুব, তুরাজ, এই চারজনকেই নিয়ে প্রভার বন্ধু মহল। এদের মধ্যে স্নিগ্ধা আর স্নিগ্ধ যমজ। আজকেই সবাই মিলে ঘিরে ধরেছিল প্রভাকে, যার কারণে তার ভালোবাসার এই কাহিনী বাধ্য হয়েই বলা লাগছে। ভার্সিটি শুরুর আগে ভার্সিটি মাঝে বসে আড্ডা দেওয়া এদের রোজকার কাজ, আজকে ওর ব্যতিক্রম ঘটেনি। শুধু এই আড্ডা আজ অনুপস্থিত ছিল তুরাজ। ১ নম্বরে প্লে বয়সে অগণিত রিলেশন করলেও তার মনে আজ পর্যন্ত কেউ জায়গা নিতে পারেনি। টাইম পাস করেই সে এইসব কাজ করে, সিরিয়াস কখনোই ছিল না এসবে। কিন্তু যাই করুক, ছেলের মেধা হচ্ছে তুখর। শুধু তুরাজেরই নয়, প্রভা সহ ওরা বন্ধুদের সবাই ভালো স্টুডেন্ট। তাই তো প্রফেসরদের প্রিয় স্টুডেন্টের তালিকায় তারা সবাই। দুষ্টুমিও কম করে না তারা, তবে সম্পূর্ণই সীমার মধ্যে থেকে। এবার মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তারা। কিছুক্ষণ পর প্রভি, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকা তুরাজের উদ্দেশ্যে এই কথাটা বলল প্রভা। প্রভা কিছুতে এই ছেলেটাকে নিয়ে পারে না। যেখানেই সবাই ওকে প্রভা বলে ডাকে সেখানে এই এক বান্দা তার প্রভিকা নামের শর্ট করে প্রভি ডাকে। কতবার বলেছে হয় প্রভিকা ডাকতে নয়তো প্রভা, কিন্তু না, সে তো শোনার পাশই নয় তার। আর প্রভাও এখন কিছু বলে না, ছেড়ে দিয়েছে। তুই আগে পানি দে, পানি খেয়ে একটু গলাটা ভিজিয়ে নি, তারপর বলছি। পুরো এক দৌড়ে এসেছি।
তো এরকম এক দৌড়ে আসার কারণটা কি শুনি? ব্যাগ থেকে পানির বোতল বের করে দিতে দিতে জিজ্ঞাসা করলো প্রভা। স্নিগ্ধা আর ধ্রুব ডিপার্টমেন্ট এক হয়, ওরা ওদের ক্লাসে চলে গেছে। ক্লাস শুরু বিধায় তাদের যেতে হয়েছে। আর স্নিগ্ধকে ম্যাম ডেকেছে দেখে সে সেখানে গিয়েছে। তাই প্রভা বর্তমানে একাই দাঁড়িয়ে ছিল। তখনই কোথা থেকে যেন দৌড়ে আসে তুরাজ। এক ঢোকে পুরো পানি শেষ করে বোতলটা ফিরিয়ে দেয় তুরাজকে। তুরাজ বলে, রুদ্ধ। রুদ্ধের নামটা শুনতেই উৎকণ্ঠ হয়ে পড়ল প্রভা। কি হয়েছে রুদ্ধের? কিরে চুপ করে আছিস কেন? বল কি হয়েছে। আরে বাবা, আমাকে বলতে তো দিবি। হ্যাঁ তাড়াতাড়ি বল। তোর ভাই আবার মারামারি করছে। আঙুল তাক করে দেখিয়ে দেয় তুরাজ। ওই যে ওইদিকে মারামারি করছে সে। কাদের সাথে আর কেন? তড়িঘড়ি করে দৌড়াতে দৌড়াতে কথাগুলো বলল প্রভা। প্রভার সাথে নিচে দৌড়াতে লাগলো তুরাজ। ক্লাসমেট মেবি। আর কেন করছে জানি না। বিশাল আকার মাঠের এক সাইডে ব্ল্যাক গেঞ্জি আর ধূসর রঙের শার্ট, ব্ল্যাক জিন্স পরা একটা ছেলে মারামারি করছে। তার সামনে থাকা কয়েকটা ছেলেকে ইচ্ছে মতো পেটাচ্ছে সে। বাম হাতে একটা ব্রেসলেট, গলায় ঝুলছে একটা লকেট। মারের দরুন হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু এতেও সেই ছেলের মধ্যে কোনো ভাবান্তর হতে দেখা গেল না। ওদের কেন্দ্র করে চারপাশে গড়ে উঠেছে ভিড়। বেশিরভাগই মেয়ে নজর কাটতে সক্ষম হয়েছে সেই ছেলেটি। মেয়েদের মুখে লেগে আছে হাজার হাজার প্রশংসা বাণী। সিনিয়র জুনিয়র সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে মাঠে থাকা ছেলেটি। ওয়াও, হোয়াট এ ফ্ল্যাটিং স্কেল। আমাকে কেউ ধর ভাই, এত সুন্দর কেন এই ছেলে? এইসব কথাগুলো শোনাই যাচ্ছে চারিপাশে জটলা থেকে। ছেলেটি যখনই তার লেয়ার কাট চুলে হাত দিয়ে চুল ঠিক করে তখন তো মনে হয় পাগলি হয়ে যায় মেয়েগুলো। আরো জোরে ডাকতে শুরু করে রুদ্ধ রুদ্ধ বলে, যেন তার চেয়ার আপ করছে রুদ্ধকে। এত সব ডাকের মাঝখানে হঠাৎই একটা ডাকে হাত থেমে যায় রুদ্ধর। মাত্রই ঘুষি উঠেছিল সামনের ছেলের মুখের নকশা পাল্টাতে, কিন্তু তার আগে আকস্মাৎ পরিচিত গলা শুনে থামতে হয় তাকে। ভিড় ছেলের সামনে এগিয়ে যেতে যেতে রুদ্ধর নাম ধরে ডাকতে থাকে প্রভা। রুদ্ধ, রুদ্ধ। ডাকতে ডাকতে রুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায় সে। হাত ধরে চেনে নিজের মুখোমুখি দাঁড় করায় তাকে। এরপর ধমকে বলে, সমস্যা কি তোর? হ্যাঁ, ঝামেলা না করলে ভালো লাগে না। প্রভাত, তুই বুঝছিস না। কি বুঝবো আমি? রোজ রোজ মারামারি কেন করিস তুই? চুপ হয়ে যায় রুদ্ধ। তার নিশ্চুপতাকে দেখে দ্বিগুণ খেপে গেল প্রভা। ছাঁচালো গলায় বলল, কিরে চুপ করে আছিস কেন? বল। চোখ তুলে সোজা প্রভার চোখের দিকে তাকায় রুদ্ধ। যেখানে কেউ ওর সাথে জোর গলায় কথা বলতে পারে না, শাসন তো বহু দূরের, সেখানে এই একটা মানুষ যে রুদ্ধর সাথে জোর গলায় কথা বলেও আবার তাকে শাসনও করে। রুদ্ধ পরিবারের একমাত্র ছেলে, প্রভার কাজিন সে। প্রভাদের পরিবারের একমাত্র ছেলে রুদ্ধ, যে কারণে পরিবারের সবার চোখের মনি সে, যার উপর কেউ একটা ফুলের টোকাও দেয়নি। বড় আদরের ছেলে সে। আজ পর্যন্ত যখন যা চেয়েছে তাই পেয়েছে সে। এতে করে আরও বদমেজাজি, আরও বেপরা হয়ে উঠে। কারো কথা শুনবে না, যখন মন চায় যা তখন তাই করবে। কিছুক্ষণ তাকিয়ে সেখান থেকে চলে যায় রুদ্ধ। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে প্রভা। খুব ভালো করেই বুঝতে পারছে এখন একটা বড় ঝড় উঠবে নিচেও। আর দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরে। তন্মধ্যেই তুরাজ এসে হাজির হয়। প্রভাকে দেখে বলে উঠছে, প্রভি, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার? দেখছিস না পাগল খেপেছে, ওকেই এখন ঠান্ডা করতে যেতে হবে। আমি না যাওয়া পর্যন্ত শান্ত হবে না ও। পুরো বাড়ি ভাঙচুর করবে এই ছেলে। বুঝলাম, তা যাবি কিসে? দেখি রিকশায় যাব। বাড়ির গাড়ি তো এখন আসবে না, যেহেতু এখনো ছুটি হয়নি। রিকশায় যাওয়া লাগবে না, আমার সাথে চল, আমি তোকে বাইকে করে ছেড়ে আসছি। প্রভাও রাজি হয়ে যায়, এছাড়া আর কোনো উপায়ও নেই। রুদ্ধর পুরা নাম আরভিন আরিন রুদ্ধ। প্রভার ভার্সিটিতে পড়ে সে। এবার অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। বাবা মায়ের একমাত্র ছেলে সে। পুরো ভার্সিটি কাঁপিয়ে ফেলতে সে একাই 100। মেধা থাকলেও জীবনে পড়ালেখা করবে না। সারা বছরটাই চই 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 করে ঘুরবে, আর পরীক্ষা 2 দিন আগে পড়া শুরু করবে। এতেই ভালো রেজাল্ট নিয়ে আসে। বাড়ি দিয়ে অবশ্য তাকে
কোনোদিনও চাপ দেয়নি কেউ, কখনো কোনো কিছুতেই জোর করেনি কেউ। আলোককুঞ্জ বাড়িটির সামনে বাইকটা রাখতেই নেমে পড়ে প্রভা। সফেদ রঙের 8 তলা বিশিষ্ট বাড়ির নেম প্লেটে গোছা গোছা অক্ষরে সোনালী অক্ষরে খোদাই করে লেখা আছে আলোককুঞ্জ। বাড়িটির নাম আলোককুঞ্জ যথেষ্ট কারণও আছে, যা আমরা পরে জানতে পারবো। তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রভা। যা ভেবেছে তাই। বাড়ির উপর ঝড় উঠেছে। ড্রয়িং রুমে পুরো লঞ্চভঞ্চ অবস্থা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। যাবে কি করে? তারা এখন আছে রুদ্ধ রুমের সামনে। ফস করে একটা শ্বাস ছাড়লো সে। পুরো বাড়িটাই তাদের, কোনো ভাড়া টাড়া দেওয়া হয়নি। নিচতলায় ড্রয়িং, ডাইনিং আর রান্নাঘর, তারপরের তলায় বাড়ির বড়রা এবং একদম 7ম তলায় বাড়ির ছোটরা থাকে। মাঝের ফ্লোরগুলো গেস্ট আসলে ইউজ করা হয়, সবগুলো আবার গেস্টদের জন্য না। কয়েকটা ফ্লোর আছে বিভিন্ন জায়গা, যেমন গেমিং জোন, পেট জোন, পার্লার টাইপের একটাও আছে, আরও আছে, সবই পরে জানা যাবে। প্রভা শুনছে এই সব কিছুই নাকি করে গেছেন তাদের দাদু। তার মতে বাড়ি এমনভাবে বানানো উচিত যেখানে সব কিছুর প্রয়োজন মেটে। সে নাকি এও বলেছে সে চায় না তার নাতি নাতিদের কোনো অসুবিধা হোক। এইসব কথা প্রভা তার মা আর চাচিদের কাছে শুনেছে, কেননা প্রভার জন্মের আগে তার দাদু গত হয়। কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে যাতে না হয় সেদিকেও খেয়াল রেখে ভদ্রক লিফটের ব্যবস্থাও করেছেন। এই বিষয়টার জন্য প্রভা তার দাদুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বদা। লিফটে উঠে 7 ফ্লোরের বাটন প্রেস করে প্রভা। লিফট থেকে নামতে কিছুটা এগিয়ে গেলেই নজরে আসে বাড়ির সব সদস্য দাঁড়িয়ে আছে রুদ্ধ দরজার সামনে। যা ভেবেছিল ঠিক তাই। সকলের উদ্বিগ্ন স্বরের ডাক শোনা যাচ্ছে। মেজো মা তো কান্নাই করে দিয়েছে, কাঁদবে নাই বা কেন? কত কষ্টের পর তার এই একমাত্র ছেলে। বারবার দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকছে মা, মেজো মা, ছোট মা, আভা, তনয়া, প্রত্যেকেই আছে এখানে। বাড়ির মহিলাগণ থাকলেও পুরুষগণ বর্তমানে বাইরে আছে কাছে। চলো, নাহলে তারা এত করে এখানেই থাকতো। বাড়ি আলোককুঞ্জ। পরিবারের সদস্য পরিচয়: বাড়ির বড় ছেলে আদ্রিক রায়ান, বাড়ির বড় বউ এলিনা প্রাভি। আদ্রিক ও এলিনার 2 মেয়ে। বড় মেয়ে আইলিন প্রভিকা প্রভা, বয়স 23 বছর। ছোট মেয়ে সাইলিন আরভিক আভা, 20 বছর। বাড়ির মেজ ছেলে আরভান রুদ্র, বাড়ির মেজ বউ মিকা রুহানি। আরভান ও রুহানি একমাত্র ছেলে আরভিন আরিন রুদ্ধ, বয়স 22 বছর। বাড়ির ছোট ছেলে রায়েন্দ্র রিয়ান, বাড়ির ছোট বউ রিয়ানা তৃষ্ণা। রায়েন্দ্র ও রিয়ানার একমাত্র মেয়ে রিহেলা তনয়া, বয়স 17 বছর। সামনে এগিয়ে সকলকে উদ্দেশ্য করে প্রভা বলে ওঠে, দেখি সরো তোমরা, আমায় দেখতে দাও কি হয়েছে। প্রভার কথায় রিয়ানা বলে ওঠে, হ্যাঁ রে মা, দেখ তো, পারলে তুই একমাত্র পারবি ওকে দরজা খোলাতে। ছোট মায়ের উদ্দেশ্যে আশ্বাসী বাণী দিয়ে প্রভা বলে, তুমি চিন্তা করো না ছোট মা, আমি বের করছি ওকে। এই বলে দরজা ধাক্কাতে লাগলো। রুদ্ধ, এই রুদ্ধ, দরজা খুল। দরজা না খোলায় আবারও বলে উঠে প্রভা, খুলবি না তো বেশ, চলে যাচ্ছি আমি। আর কোথায় যাব সেটা আশা করি বুঝতে পেরেছিস। কথাটা বলতে দেরি দরজাটা খুলতে দেরি হলো না। দরজা সামান্য খুলে কারোর দিকে না তাকে কোনো কিছু পরোয়া না করেই প্রভার হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে ভেতরে নিয়ে আবারও দরজা আটকে দেয় রুদ্ধ। প্রভাকে নিয়ে রুদ্ধকে ভেতরে যেতে দেখে এলিনা সবার উদ্দেশ্যেই বলে, প্রভা যেহেতু এসে গেছে তাই আর কোনো চিন্তা নেই, ওই সব সামলে নিবে। তোমরা এখন সকলে যে যার কাজে যাও। কান্না থামালেন রুহানি। জায়ের কথায় সম্মতি প্রকাশ করে বললেন, হ্যাঁ, এই এতক্ষণ পরে মনে একটু শান্তি লাগছে। প্রভাত থাকুক রুদ্রের কাছে, আমরা বরং যাই এখান থেকে। তারপর সকলে চলে যায়। সকলে গেলেও রয়ে যায় একজন, সে আর কেউ না, এবারই মেঝো মেয়ে প্রভার ছোট বোন শাইলিন আরভিকা আভা। কিছু পল বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে, মনে মনেই ফিটফিট করে উঠছে, রুদ্ধ ভাই, তুমি যে সবসময় এমন কেন করো বুঝি না। আমরা সকলে যেখানে এত করে ডাকলাম তুমি সাড়া দিলে না। আপু একবার ডাকতে সাড়া দিয়ে দিলে। কয়েক ফোঁটা অশ্রুও ঝরল রমণীর চোখ পেয়ে। হাতের উঁচু পিছে চোখের জল মুছে সেই জায়গা ত্যাগ করল।
রুমের মধ্যে বিছানার উপর বসে আছে রুদ্ধ। এক হাত খাটের ওপর ভর দিয়ে রেখে মেঝেতে পা ছেঁকে আছে সে, দৃষ্টি তার সিলিংয়ের দিকে। তার পাশে রুদ্ধের খড়খড়ে পুরুষালী হাতটা নিজের নরম মেলি হাতের উপর ধরে ঔষধ লাগাচ্ছে প্রভা, যার সম্পূর্ণ মনোযোগ এখন রুদ্ধের হাতের উপর। নিজ মনেই বলে উঠছে, কি করেছে হাতটার? ইস, কতখানি রক্ত ঝরলো। কেন যে এই ছেলেটা সবসময় এমন করে বুঝি না আমি। রুদ্ধের হাতের ক্ষত থেকে কেন যেন বুকের ভেতরটা খাখা করে উঠল। ভালোবাসা বুঝি এমনই, ভালোবাসার মানুষের সামান্য আঘাতেই বুকে ব্যথা উঠতে সক্ষম। কিন্তু এই কথাটা এই ছেলেকে কে বোঝাবে? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ বেয়ে চপচপ করে পানি গড়িয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই প্রভার। হঠাৎই হাতের উপর তরল কিছু স্পর্শ পেতে ধ্যান ভাঙে রুদ্ধের। চোখ মুখ কুচকে তাকায় হাতের দিকে। যা ভেবেছিল তাই, এই মেয়েটাও না এতটুকুই তো ব্যথা পেয়েছে, এতে এত কান্নার কি আছে? ঝাড়া মেরে হাতে সরিয়ে নিল সে। তার হাত সরাতে প্রভা ছি বলল, এই কি করছিস তুই? দেখছিস না ঔষধ লাগাচ্ছি আমি। প্রভার হাত থেকে ঔষধ নিয়ে নিজেই লাগানো শুরু করে গম্ভীর গলায় আওড়ালো, হয়েছে, তোর ওষুধ লাগাতে হবে না। কান্না করে তো ভাসাচ্ছিস তুই। আচ্ছা, আর কান্না করবো না, এবার দে ভালো করে ঔষধটা লাগিয়ে নি, নইলে যে ক্ষত সারবে না তোর। লাগবে না। জেদ করবি না বলে দিলাম। মার। ফুস করে একটা শ্বাস ফেলে আবারও হাতটা এগিয়ে দিল প্রভার কাছে। ওর হাতটাতে পুনরায় ওষুধ লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো প্রভা, মারামারি করেছিলি কেন? তোকে কেন বলবো? ভালো হবি না তুই, তাই না? একদম না। ভালো হলে মানুষ জেগে থাকতে পারে না। তাছাড়া তুই তো আছিসই ভালো। তোর মতো ভালো মানুষকে প্রোটেক্ট করতে আমার মতো মানুষের যে খারাপ হতে হয় প্রভাত। সহসে হাতটা থেমে গেল প্রভার। পূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্ধের দিকে। ছেলেটা ওর ছোট, কিন্তু তাও মাঝে মাঝে এমন সব কথা বলে যে তার কোনো বুঝেই সে খুঁজে পায় না। ঔষধ লাগানো হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, তুই খেতে চলে আসিস। বলে উঠে চলে যেতে নিলে প্রভার হাত ধরে ফেলে রুদ্ধ। পেছনে ঘুরে ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেও বলে উঠছে, নিচে যাব না, খাবার নিয়ে উপরে আয়। আচ্ছা তুই থাক, আমি তোর খাবার নিয়ে আসছি। তারপর সেখান থেকে চলে যায় প্রভা। আলোককুঞ্জ বাড়িটি প্রভার দাদা অরুণ রায়েদ তার স্ত্রী প্রার্থনা প্রিয়ার আলোর নামে নামকরণ করেন। তাছাড়াও এ বাড়ির সকল সদস্যের নামের সাথে আলো অর্থ প্রকাশ পায়। অরুণ তার ছেলে মেয়েদের নামও আলো দিয়েই রাখেন, সাথে ছেলের বউদেরও একই অর্থবহ নামের আনেন। এইটা এ বাড়ির একটা বিশেষত্ব বলা যায়। নিচে নেমে রান্নাঘরে সোজা আসে প্রভা। রান্নাঘরে গিয়ে দেখে সেখানে অলরেডি তার মা মেজমা আছেন। তাদের দেখেই সে বলে, মেজমা, খাবার কিছু থাকলে দাও তো। এলিনা জিজ্ঞেস করে, কেন রে? বুবু, কি সব বলছো? মেয়েটার মনে হয় ক্ষুধা লেগেছে। হ্যাঁ রে মা, আছে তো, তুই বরং একটু দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। আরে আমার জন্য না, আমি তো রুদ্ধের খাবারের কথা বলছি। ওনাকে ঘরে বসেই খাবে। ও আচ্ছা, দাঁড়া দিচ্ছি। খাবার সাথে কি যেন ভাবলো রুহানি। তারপরই প্রভাকে বলল, প্রভা মা, ছাদে কিছু জামা কাপড় দিয়েছিলাম, ওগুলো একটু নিয়ে আসবি? কেন নয়, তার আগে বরং রুদ্ধকে খাবার দিয়ে নিই, বেচারা সেই কখন থেকে না খাওয়ার। তোকে এত ভাবতে হবে না, আমি খাবার পাঠানোর ব্যবস্থা করছি, তুই আগে জামা কাপড়গুলো নিয়ে আয়। অজ্ঞতা প্রভাও আর কি বলবে। আচ্ছা বলে চলে গেল ছাদের দিকে। সে যেতেই রুহানি এবার আভাকে ডাক দিল, আভা, এই আভা, কোথায় গেলি? রুহানি ডাকে সঙ্গে সঙ্গে এসে হাজির হয় আভা। জিজ্ঞেস করে, কি হয়েছে মেঝুমা, আমাকে ডাকলি কেন? হাতে খাবারের থালাটা দিয়ে বলল, নে ধর, রুদ্রের ঘরে দিয়ে আয়। কি এগুলা? খাবার, এবার যা তাড়াতাড়ি। ঠিক আছে, দিয়ে আসছি। বলে হাঁটা শুরু করলো রুদ্ধর ঘরের দিকে। মনে মনে বেজায় খুশি হলো সে। ধীরে ধীরে বুক নিয়ে নক করে রুদ্ধের দরজায়। তখনই ভেতর থেকে ভেসে এলো এক পুরুষালী গলার আওয়াজ, ভেতরে আয়। খাটে আছোয়া হয়ে শুয়ে আছে রুদ্ধ। চোখ বুজে এক হাত কপালে ঠেকিয়ে রেখেছে সে। দরজায় কড়া নাড়তেই ভাবলো প্রভা এসেছে, তাই তো আসতে বলল। দরজা খোলার শব্দে সে অবস্থাতে শি বলল, এতক্ষণ লাগে বুঝি প্রভাত?
আবারও মনটা ভেঙে গেল আভার। সে তো এতক্ষণ এটা ভেবে আনন্দ পাচ্ছিল তার রুদ্ধ ভাই তাকে রুমে আসতে বলেছে, কিন্তু না, এখানেও প্রভা দীর্ঘশ্বাস ফেলে কোনো রকমে বলে উঠছে, আমি আভা, রুদ্ধ ভাই। তরির চোখ খুলে তাকালো রুদ্ধ। সহজে চোখ মুখ কুচকে গেল, রাগ উঠলো মাথায়। তত ধর চেপে বললাম, তুই তুই ওখানে কি করছিস? মেঝুমা তোমার জন্য খাবার পাঠিয়েছে, সেটাই দিতে এলাম। খাবার? সে তো প্রভাত আনার কথা ছিল, তুই কেন এনেছিস? আর প্রভাত কোথায়? আপুর খবর তো জানি না, তবে মেঝুমা আমাকে বলেছে বলেই আমি খাবার নিয়ে এসেছি। খুব ভালো করেছিস, খাবার রেখে এখন চলে যা। চলে যাব? তুমি নিজে খেতে পারবে? হাত তো কেটে গেছে তোমার, আমি বরং খাইয়ে দিই। একদম না, আর তোকে এত চিন্তা করতে কেউ বলেনি। যা বললাম সেটাই কর, করে বিদায় হ। রুদ্ধ ভাই। ফুস করে দম ফেল রুদ্ধ। বুঝতে পারলো মেয়েটা কষ্ট পেয়েছে। আসলে প্রভার আসার কথা ছিল, সেখানে আভাকে দেখে বেশ রাগ হলো ওর। প্রভার উপরে রাগটাই সে ঝেড়ে দিয়েছে মেয়েটার উপর। কণ্ঠটা একটু নরম করেই বলে, তুই রেখে যা আভা, আমি খেয়ে নেব, চিন্তা করিস না। আভা আর কিছু জিজ্ঞেস করে না, চুপচাপ বেডসাইড টেবিলে খাবারের প্লেটটা রেখে চলে যায়। ও যেতে রুদ্ধ বলে উঠছে, কাজটা তুই একদম ঠিক করিস না প্রভাত। আমি রুদ্ধ এই খাবার যতক্ষণ না তুই নিজে হাতে আমাকে খাওয়াবি, আমি কিছুতেই খাবো না। না শুয়ে থেকে ভালো লাগছে না। কতক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো রুদ্ধ। মুখ দিয়ে বিরক্তি চবর্গীয় শব্দ করে দাঁড়িয়ে পড়লো, পায়ে স্লিপার পরে হাঁটা দিল উদ্দেশ্য ছাদে গিয়ে চারপাশে পরিবেশ দেখে যদি একটু শান্তি লাগে সেই আশায় সেদিকে পা বাড়ায়। খাবার নিয়ে তো তোকে আসতে বলেছিলাম আমি, অন্য কাউকে পাঠিয়ে এখানে জামা কাপড় নিতে এসছিস কোন সাহসে? আমার থেকে তোর জামা কাপড় বড় হয়ে গেল? শেষ কাপড়টা দড়ি থেকে নিচ্ছিল প্রভা, তখনই এইরকম কথা কানে যেতেই সহসা কাপড় ধরা হাতটা থেমে যায়। তার পেছনে ঘুরে তাকাতে দেখতে পায় ছাদের দরজাতে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রুদ্ধ। কাপড়টা নিতে নিতে জবাব দিল প্রভা, মেজমা কাপড় নিতে পাঠিয়েছে তাই এসেছি, তাছাড়া সে বলেছে তোর খাবারের ব্যবস্থা করে দিবে। দরজা থেকে সামনে এগিয়ে গেল রুদ্ধ, একদম প্রভার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রভার কাজ শেষ হতে যে না ঘুরেছে অমনি একটা প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে তার। পুরো শরীর যেন বৈদ্যুতিকের ঝটকায় খেলো মির্জা। নিজেকে সামনে দাঁড়ায় সে, তারপর কাপা কাপা চোখগুলো নিয়ে তাকায় রুদ্ধের সেই বরফ শীতল দৃষ্টি দেয়া চোখগুলোর দিকে। কিছু পল যেতেই নজর নামিয়ে নিতে বাধ্য হয় প্রভা। আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোধহয় নিজেকে সামলানোর দায় হতো। প্রভা দৃষ্টি সরালেও রুদ্ধ একবারের জন্য নজর ফেরায়নি, এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে, মেজুমার কথা শুনলে শুধু হবে? মেজুমার ছেলের কথা বুঝি শোনা লাগবে না? রুদ্ধর কথা জবাবে কি বলবে খুঁজে পেল না প্রভা, তাই ওকে পাশ কাটিয়ে যেতে নিলেই খপ করে প্রভার হাতের কবজি ধরে ফেলে রুদ্ধ। ঘাড় কাত করে শুধু এতটুকুই বলে, খেতে পেয়েছে আমার। তো ভাত তো দিলই, এর মধ্যেই আবার খিদে পেয়ে গেছে? খাইনি আমি। কপাল কুঁচকে গেল প্রভার, অবাক গলাতে প্রশ্ন করল, খাসনি মানে কি? খিদে পেয়েছে বলে তো মাথা খাচ্ছিলি আমার, তো খাবার না খাওয়ার কারণ কি শুনি? আমাকে তুই খাইয়ে দিবি, তবে আমি খাবো। ফোঁস করে শ্বাস ছাড়লো প্রভা। বুঝলো এই যেদিকে না খাওয়ানো পর্যন্ত এ খাবে না। তুই আসলেই একটা পাগলের রুদ্ধ। সে আমি যাই হই, খাইয়ে দিবি কিনা বল। দিব চল। রুদ্ধ ঠোঁটের মাঝে দেখা মিলল এক বিশ্বজয় হাসে। মনে হচ্ছে সে কোনো মহান কাজ করে ফেলেছে। প্রভাত, আমাকে কি তোর চড়ুই পাখি মনে হয়? না কেন? তাহলে তো ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছিস কেন? আমি ঠিক মতোই লোকমা দিচ্ছি, তোর মুখটাই বড়, তাই এই অবস্থা। আচ্ছা, আমার থেকে বড় হয়ে লাভটা হলো কি তোর? সে তো আমার থেকে সবকিছুতেই ছোট তুই। এরকম কথায় কথায় রুদ্ধকে খাওয়ানো শেষ করলো প্রভা। মুখ ধুইয়ে দিয়ে মুখ মোছার জন্য তোয়ালেটা এগিয়ে দিল, যা একদমই অগ্রাহ্য করলো রুদ্ধ। হাত দিয়ে প্রভার ওড়নার আঁচল টেনে সেটা দিয়ে মুখ মুছে থমথমে গলায় আওড়ায়, নেক্সট টাইম তোর আঁচল ছেড়ে অন্য কিছু দিবি না মুখ মুছতে। অন্যদিকে গোল হয়ে বিছানার উপর বসে আছে স্নিগ্ধা, তুরাজ, ধ্রুব, আভা, তনয়া। সকলের দৃষ্টি এখন নিবদ্ধ একজনের উপর, যে কিনা বর্তমানে ওদের সবার দিকে তাকিয়ে আছে বিরক্তি মার্কা দৃষ্টি নিয়ে। আসলে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো বললামই তোরা যা। দেখলি বাচ্চাগুলোও যায়, আর কোনো কথা বলবি না, তুই যাবি আমাদের সাথে, এটাই শেষ কথা।
প্রভার বিপরীতে স্নিগ্ধ বলল। প্রভার কি তোরা যা, তুইও আমাদের সাথে যাবি? না রে দোস্ত, তোরা তো জানিসই এসব জায়গায় যেতে আমার একদমই কেমন আনকমফোর্টেবল লাগে। কথা শুনে ধ্রুব জবাব দিল। কিছু হবে না, তুই চল তো। হ্যাঁ প্রভি চল, আমরা সবাই তো যাবো, তোর কোনো সমস্যা হবে না। হ্যাঁ আপু, তুরাজ ভাইয়া তো ঠিকই বলেছে। তনয় বলে। হ্যাঁ আপাই, আভাপুর সাথে আমিও একমত। দেখলি বাচ্চাগুলোও যায়, আর কোনো কথা বলবি না, তুই যাবি আমাদের সাথে, এটাই শেষ কথা। কিন্তু স্নিগ্ধা। কোনো কিন্তু নাই। এখন তাহলে রেডি হও, যেতে হবে তো আমাদের নাকি? কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? দরজা দিয়ে নাস্তার ট্রে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো রুহানি। আরে মেজো মামুনি, আর বলো না, আমরা সবাই ঠিক করেছি মেলায় যাব, কিন্তু এই প্রভাপু রাজি হচ্ছে না। তনয়ের কথা শুনে রুহানি এবার প্রভাকে বলল। সে কি রে প্রভা, ওরা সবাই যেতে চাচ্ছে, তুই কেন যাবি না? সারাদিন তো বাড়িতেই থাকিস, একটু ঘুরে আয়, ভালো লাগবে। মেজমা তুমিও? হ্যাঁ আমিও। আর তুই একদম টেনশন নিস না, বুবুকে আমি বলে দিব। কি যে বলো মেজমা, তোমার বুবু তো আরো আগে পাঠায় আমাকে, সেই তো এই বিচ্ছুগুলোকে উস্কে দিয়েছে। তাহলে তো হয়ে গেল। আচ্ছা যাবো আমি, হয়েছে এবার। তারপর সকলের জোড়াজড়িতে এক প্রকার বাধ্য হয়ে তৈরি হয় প্রভা। অনিয়ন কালারের উপর সাদা ফুলের কাজ করা সুতির শাড়ি পরেছে প্রভা, সাথে সাদা রঙের ব্লাউজ, হাতে বেগুনি আর অনিয়ন রঙের মিশ্র চুড়ি, কোমরের নিচ অবধি পরা, চুলগুলো ছেড়ে দিয়েছে, চোখে কাজল, ঠোঁটে লিপ অয়েল, হালকা ফেস পাউডার দিয়ে একদম সিম্পল সাজে সেজেছে সে। সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কথা আছে না, আজকে প্রভাকে সেই রকমই দেখাচ্ছে। আভা তো নিজের আপাকে দেখে বলেই ফেলে, বাহ, তোকে তো সেই সুন্দর লাগছে রে আপু। বন্ধুমহল হাজারবার প্রশংসা করে ফেলেছে, আর বাড়ির লোকেদের কথা কি বা বলবে, তারা তো মা শালা বলে ফেনা তুলে ফেলেছে, ছোট মা তো বলি বসে। আজ আমার একটা ছেলে থাকলে প্রভাকে তার বউ করতাম। মা আর মেজো মা তো কালো টিকা দিয়ে নজর তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। অবশেষে এদের সবার আচরণ থামে যখন প্রভা বলে, উফ, তোমরা এরকম করলে কিন্তু আমি যাব না বলে দিলাম। সবাই থামলো একজনের মুগ্ধ দৃষ্টি সরে না প্রভার উপর দিয়ে। তুরাজ তো দেখতেই ব্যস্ত তার হৃদয় রানীকে। জীবনে অনেক মেয়েকে দেখেছে সে, অনেক মেয়ের সাথে রিলেশন করেও সে, কিন্তু কোনোটাই 1-2 দিনের বেশি নয়। ফ্ল্যাট করেছে ঠিকই, তবে আজ পর্যন্ত ওদের গাঢ় হাতটা পর্যন্ত ধরেনি তুরাজ। ধরবে কি করে? আজ 3 বছর ধরে সে ভালোবাসে প্রভাকে, এই এক নারী যে তুরাজের মন গহীনে জায়গা করে নিয়েছে। এতদিন বলেনি সঠিক সময়ের অপেক্ষা, তবে আজ প্রভাকে এই রূপে দেখে নিজেকে সামলাতে পারছে না সে। যাই হয়ে যাক, সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। মনে মনে এগুলো ভাবছে, তখনই শুনতে পেল শুভর গলা। কিরে, তুই আবার কোথায় হারিয়ে গেলি তোরাজ? কই না তো, কোথাও না। চল, দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ চল। তারপর তারা সবাই বেরিয়ে পড়ে মেলায় যাবার জন্য। তখন প্রভার হাতে তৃপ্তি সহকারে খাবার খেয়ে এক ঘুম দেয় রুদ্ধ। উপর হয়ে শুয়েছিল সে, হঠাৎ বালিশের পাশে থাকা তার মোবাইলটি বাজতে ঘুমের ডিস্টার্ব হয়, সেটি কেটে দিয়ে আবারও ঘুমের দেশে তলিয়ে যায়। তবে রুদ্ধর শান্তির ঘুম বোধহয় মোবাইলটি আর সহ্যই হলো না, সেটি দ্বিগুণ তেজে নিয়ে আবারও বাজতে আরম্ভ করলো। কানের উপর বালিশ দিয়েও যখন আওয়াজে থামানো যাচ্ছিল না, ঠিক তখনই উঠে বসলো রুদ্ধ। মোবাইলটা রিসিভ করে ঝেড়ে নিল কিছুক্ষণ। ওর ঝাড়ি খেয়েও বোধহয় ফোনের অপর পাশের ব্যক্তিটি ভাবভঙ্গি পাল্টালো না উৎসাহের সহিত। কলের ওপাশের ব্যক্তিটি বলল, ঝাড়ি পরে দিস তুই, এর আগে ঠাস করে রেডি হয়ে টুস করে চলে আয় দেখি। কোথায়? আমি আর ত্রিধু ঠিক করেছি মেলায় যাব আজ। তো যা না, মনে করেছি কে? তুইও যাবি আমাদের সাথে। মাথা খারাপ তোর বর্ণ? তুই আর ত্রিদা হলি গফ বফ, সেখানে আমি কি করব? তুই গিয়ে কি করবি মানে? আমি বলেছি মানে তুই আসবি ব্যাস। আর রুদ্ধ শোন, সবার আগে তুই হলি আমাদের বেস্ট ফ্রেন্ড, এরপর বাকি সব সম্পর্ক। হয়েছে, আর সেন্টে খাওয়া লাগবে না তোর, আমি আসছি। এই বলেই ফোন কেটে দেয় রুদ্ধ। তারপর রেডি হয়ে চলে যায়।
প্রভারা মেলায় এসেছে বেশ অনেকক্ষণ হলো। তারা হেঁটে হেঁটে এক স্টল থেকে আরেক স্টল ঘুরছে। একসময় অধৈর্য হয়ে যায় প্রভা। একে তো জোর করে শাড়ি পরিয়েছে, তার উপর আবারও এরকম হাঁটেছে। সে কিছুটা জোরেই সবাইকে উদ্দেশ্য করে বলে বসল, এই তোরা হাঁটতে থাক ভাই, আমার আর কোনো এনার্জি নেই। আমি দূরে গিয়ে দাঁড়ালাম, কেনাকাটা হলে চলে আসিস। বলে একটু দূরে নিরিবিলি এক জায়গায় গিয়ে দাঁড়ালো প্রভা। এদিকে বাকিরও সম্মতি জানিয়ে কেনাকাটা করতে লাগলো। অবশেষে কেনা শেষ হলে প্রভার দিকে যেতে লাগলো সবাই। আভা নিজের পছন্দের উপন্যাস বই কিনতে পেরে মহা খুশি। উপন্যাসের বইয়ের এই স্টলটা দেখার আগেই প্রভা চলে গিয়েছিল, তাই সে আর দেখতে পায়নি। আভার মতো প্রভার উপন্যাস বই পড়ার তীব্র নেশা আছে। দুই বোন পাল্লা দিয়ে বই পড়ে। আভা যেই বইগুলো নিয়েছে সেগুলো প্রভারও পছন্দের। সেটাই উৎসাহ নিয়ে বোনকে দেখাতে এক প্রকার দৌড় লাগালো আভা। আভাকে দৌড়াতে দেখে প্রভা চিল্লিয়ে উঠল, এই অবু, দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো। বলতে দেরি কিন্তু আভার পড়তে এবার দ্বিগুণ চেঁচিয়ে উঠে প্রভা। দেখলি তো, সেই পড়েই গেলি। আমি বলেছিলাম না আসতে যা। বলতে বলতে নিজেও দৌড়ে আসতে নেয়, তবে ইটের সাথে হোঁচট খেয়ে নিজেও পড়ে যায়। এতক্ষণে সবাই চলে আসে দুই বোনের পড়ার জায়গায়। হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না কেউ। মানে দুটো ঢঙ্গি মেয়ে পড়ে গেছে, তাও কিনা দৌড়াতে গিয়ে। তুরাজ তো এসেই ধমক লাগায় দুজনকে। এই আভা, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে কেউ দৌড়ায়? আর প্রভি, তুইও কি? হ্যাঁ, ও ছোট না হয় ছোট মানুষ, তাই তুইও কি ছোট? এরকম দৌড় দিলি কেন? প্রভা কিছু বলতে নিবে, তার আগেই ভেসে আসে এক বজ্রকঞ্চের পুরুষালী আওয়াজ। শুধু বয়সের হাতে পায়ে বড় তুরাজ ভাই, এছাড়া তার আচরণে সে ছোট। দুই হাত পকেটে গুজে নিলিপ্ত ভঙ্গিতে বলে রুদ্ধ। রুদ্ধকে দেখে সবাই অবাক হলেও সেদিকে পাত্তা দেয় না সে। তনয়া বলে উঠল, রুদ্ধ ভাই, তুমি এখানে? হ্যাঁ রে তনু, আমি এখানে। আজ যদি বর্ণের কথা না শুনে মেলায় না আসতাম, তাহলে তো এত বড় ড্রামা মিস করে ফেলতাম। বলে 32 পাটি বের করে দেয় রুদ্ধ। স্পষ্ট ফুটে ওঠে তার তাচ্ছিল্যতা। সবার উদ্দেশ্যে এবার স্নিগ্ধা বলল, হয়েছে, এবার থাম তোরা। প্রভা আর আভা কেউই তো মনে হয় হাঁটতে পারবে না। তার চেয়ে এক কাজ কর, স্নিগ্ধ আর ধ্রুব তো নেই। তুরাজ, তুই বরং প্রভাকে কোলে নে, অ্যান্ড রুদ্ধ তুমি তাহলে আভাকে নাও। স্নিগ্ধার কথা শুনে তুরাজ চেনা প্রভাকে কোলে নিতে এগোয়, তার আগেই ছো মেরে প্রভাকে কোলে তুলে নেয় রুদ্ধ। কোনো দিকে না তাকে ধূপধাপ পা ফেলে হাঁটতে লাগলো সে। সন্ধ্যার সময় চা খাওয়ায় আলোককুঞ্জ বাড়ির নিয়মই বলা চলে। সকলে মিলে চা খাবে সন্ধ্যায়, তবে সর্বদা তো সবাই থাকতে পারে না। যারা থাকে তারা নিয়ম করেই খাবে। ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছেন বাড়ির 3 কর্তা, আদ্রিক, রায়ান, আরভান, রুদ্র এবং রায়েন্দ্র ও রিয়ান। আর বাড়ির গিন্নিরা বসেছে আলাদা, তারা আবার নিজেদের মধ্যে কথা বলছে, সাথে টুকটাক কাজও করছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত 3 কর্তা বাড়িতেই থাকেন। বিশেষ কোনো দরকার বা এমার্জেন্সি না থাকলে তারা এই সময়টা অফিসে না গিয়ে বাসাতেই থাকেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। মূলত এটাও একটা এবাড়ির নিয়মের মধ্যেই পড়ে। অনেক বছর থেকে এই হয়ে আসছে। এবাড়ির বড় কর্তা অরুণ রায় নিজে এই কাজের সূচনা করেন। তার মতে এতে নাকি পরিবারের সাথে সখ্যতা বাড়ে। তাছাড়া সারা সপ্তাহ কাজ করলেও এই 2 দিন পরিবারকে সময় দেওয়া কিছুই না। সেজন্য আলোককুঞ্জ বাড়ির সদস্যগণ এই 2 দিন পরিবারের সাথে সময় কাটান। গড়িতে চিকচিক করে সময় জানান দিয়েছে 7টা বেজে গেছে। এত সময় হয়ে গেল, এখনো প্রভাতের আসতে না দেখে চিন্তিত হয়ে পড়লেন এলিনা। নিজের ছোট যাকে উদ্দেশ্য করে বললেন, মিহিকা, প্রভারা যাওয়ার সময় কি বলেছিল রে? আসতে দেরি হবে এমন কিছু? এলিনাই একমাত্র যে কিনা রুহানিকে তার মিহিকা নামে ডাকে। তার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে। রুহানি জবাবে বলল, না তো বাবু, এরকম কিছু বলেনি ওরা। তাহলে এখনো আসছে না কেন মেয়েগুলো? একটা ফোন করবে, তাও করেনি। চিন্তা হয়তো নাকি? এলিনা চিন্তিত দেখে রিয়ানা বলে, চিন্তা করো না বড় বাবু, প্রভা যথেষ্ট বুঝদার, ওরা ঠিক চলে আসবে দেখো। রুহানি ও সায় জানায়, রিয়ানা ঠিক বলেছে, ওরা চলে আসবে।
বলতে বলতে হঠাৎই ড্রয়িং রুম থেকে শুনতে পেল জোরে কথা বলা আর চেঁচানোর আওয়াজ। মুহূর্তেই 3 গিনি ছুটে গেল সেদিকে। সবেমাত্র রায়ান চাটা উঠিয়েছেন। আদ্রিক রায়ান আর 3 নম্বর সিটটা নিলেন আর আরবান রুদ্র কাপড়া রেখেছেন। তন্মধ্যে বাড়িতে প্রবেশ করে প্রভা ও রুদ্ধ। স্বাভাবিকভাবে আসলেও তো কথা ছিল না, বরং রুদ্ধ প্রভাকে কোলে করে নিয়ে এসেছে। হঠাৎ এভাবে আসার কারণ তিনজনে কেউই বুঝলো না, তাই আদ্রিক রায়ান রুদ্ধকে উদ্দেশ্য করেই জিজ্ঞেস করল। রুদ্র বাবা, প্রভার কি হয়েছে? ওকে এভাবে কোলে করে নিয়ে এসেছো? জবাবে রুদ্ধ শুধু বলে, কিছু হয়নি বড় বাবা, তোর মেয়ের শখ হয়েছে কোলে ওঠার, তাই কোলে করে নিয়ে এলাম। প্রভা তো কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। ছেলেটা ওর ছোট, তাও কেমন লজ্জায় ফেলে দিচ্ছে। রুদ্ধের এমন হেয়ালি দেখে চিৎকার করে উঠলেন আরবান রুদ্র। ছেলেকে কড়া গলায় বলে, এগুলো কি ধরনের উত্তর রুদ্ধ? তোমাকে তোমার বড় বাবা কি বললেন শুনোনি? শুনেছে, তবে এখন বলার প্রয়োজন মনে করছে না। সেই মেলা থেকে গাড়ি পর্যন্ত, তারপর আবার গাড়ি থেকে এই পর্যন্ত তোমাদের আহ্লাদে মেয়েকে করে নিয়ে এসছে। এখন আর দাঁড়িয়ে থাকতে মোটেও পারবো না, তোর আমার হাত খুলে যাবে। হাঁটতে হাঁটতে উত্তর দিল রুদ্ধ। আরবান রুদ্ধ চেঁচিয়ে উঠলেন। তখনই গিন্নিরা এসে হাজির। রুহানি নিজের স্বামীকে জিজ্ঞেস করল, এই এভাবে চিৎকার করছো কেন? স্ত্রীর দিকে তাকালেন রুদ্ধ। কটমট করে বললেন, চিল্লে বানাতো কি করবো? তোমার গুণধর ছেলে বড় ছোট কিছু মানে না। আরো কিছু বলতে যাবে তার আগেই বাড়িতে প্রবেশ করে আভার। সেও প্রভার মতোই কোলে করে এসেছে। তুরাজ তাকে নিয়ে এসেছে। আবাকেও কোলে করে আসতে দেখে রায়ান বলে, আভা, তুমিও? কি হচ্ছেটা কি? প্রথমে প্রভা, এখন আভা। আদ্রিক রায়ানের কথা শুনে তুরাজ সুথায়। আঙ্কেল যদি কিছু মনে না করেন তাহলে আভাকে আগে রেখে আসি। এই কথা শুনে তড়িঘড়ি করে জবাব দিল রায়ান্দ্র। বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি যাও বাবা, এভাবে কোলে নিয়ে থাকা যায় নাকি? যাও তুমি। আবার চলে যেতে রায়ান্দ্র রিয়ান এবার ধরলেন নিজের মেয়ে তনয়াকে। জিজ্ঞেস করলেন, কিরে, তোরা না মেলায় গিয়েছিলি শুনলাম, তবে প্রভা আর আভা এভাবে আসলো? বলছি বাবা, দাঁড়াও। এরপর এক একে সব ঘটনা খুলে বলল তনয়া। লিফট থেকে নামতে রুদ্ধকে উদ্দেশ্য করে প্রভা বলে, হাত খুলে পড়লে আমাকে নিতে কে বলেছিল তোকে? তুরাজ তো ছিলই, তাছাড়া ওই তো নিতে এসেছিল আমাকে। মাঝখান থেকে তোকে কেউ তো বলেনি। চোখ গরম করে তাকালো রুদ্ধ। তাতে দত পিছে বলল, ছেলেদের কোলে উঠতে মন চায় না তোর? তুইও আরেকটা ছেলে কোলে উঠবি আর আমি কি বসে বসে থাকবো? কথাটা বলতে বলতে প্রভা রুমে চলে আসে। এসেই রুদ্ধ প্রভাকে বিছানায় ছুঁড়ে মারে। তারপর ওয়ার্ড্রোব থেকে মুভ নিয়ে এসে বসে। প্রভা কিছু বুঝে ওঠার আগে ওর পা ধরে টান দেয়। প্রভা কিছু বলবে বুঝতে পেরে রুদ্ধ বলে, নাটক করবি না। নাটক করে এখন এটা বলবি না যে পা ধরেছিস কেন, পা ছাড়, ব্লা ব্লা ব্লা। আমরা কোনো নায়ক নায়িকা নয় যে তুই এসব বলবি। মুখ ফেংসি কাটলো প্রভা। ব্যঙ্গ করে বলল, আমার বইই গেছে এমন বলতে। আমি তো আরো বলতে নিয়েছি যে ঠিক করে মুভ দিবি, ব্যথা যেন না থাকে। মাথা তুলে অদ্ভুত দৃষ্টি তাক করলো রুদ্ধ। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও মাথা নুইয়ে নিজের কাছে মন দিতে দিতে বলে, ভুলে গেছিলাম, তুই তো নায়িকা বলারও যোগ্য না। আবাকে রুমে নিয়ে আসলো তুরা। সন্তর্পণে ওকে খাটে বসিয়ে দিল। তারপর বেরিয়ে যেতে ধরলে কি মনে করে যেন দরজার কাছে গিয়ে ফিরে আসে। তারপর বলে, ওষুধ খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। কথাটা বলে হাঁটা ধরলো। হাতে টান অনুভব করে তাকালো সেদিকে। আবাকে নিজের হাত ধরতে দেখে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শুষ্ক গলাটাকে ভিজিয়ে খুব নরম গলায় বলল, থ্যাঙ্কস। আবার হাতটা ছাড়াতে ছাড়াতে জবাব দিল তুরাজ। ইটস ওকে। পরের দিন সকাল প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। প্রভাও যাচ্ছিল নিজের কক্ষের দিকে। রুমটাকে গুছাবে একটু। কালকে যে রুদ্ধ পা ডলে দিয়েছিল, তারপর মুখ দিয়ে দিয়েছিল, এতেই এখন দিব্যি পা ভালো হয়ে গেছে। লাফাতে লাফাতে করিডোর পার হচ্ছিল প্রভা। রুদ্ধ রুমের সামনে দিয়ে যেতেই রুম থেকে হাঁচকা টান দিল রুদ্ধ। টানের তাল সামলাতে না পারলে বুকের উপর আশ্রে পড়ে প্রভা। দ্রুত মাথা তুলে দূরে সরে দাঁড়ায়, তবে বেশি দূরে দাঁড়াতে পারে না, কারণ প্রভার হাত এখনো রুদ্ধর হাতে বন্দী।
কে ভালো হয়ে গেছিস? তুই লাফিয়ে আবার পা ভাঙতে চাচ্ছিস নাকি? বুকে থুতু দিয়ে বলে প্রভা। এভাবে কেউ টানে ভয় পাইয়ে দিয়েছিস। আমি ব্যতীত আর কেউ তোকে এভাবে টানবে না প্রভাত। বুঝলাম, এখন বল টানলি কেন? প্রভাকে খাটে বসিয়ে নিজে প্রভার পায়ের কাছে বসলো, হাঁটুর উপর ওর পা নিয়ে পকেট থেকে এক জোড়া নুপুর বের করলো, যত্ন নিয়ে পরিয়ে দিতে লাগলো প্রভাকে নুপুর জোড়া। ফর্সা পায়ে নুপুর জোড়া অসাধারণ লাগছে, সেদিকে তাকিয়ে হাসলো রুদ্ধ। তারপর পুরুষালী গলায় বলল, এবারের মতো রূপর নুপুরে চালিয়ে দে, পরের বার স্বর্ণেরটা বানিয়ে দেব। কিছুক্ষণ ভেবে নিচের ছোঁচ কামড়ে ধরে বলে, বুঝলি প্রভাত, তোর পায়ে যদি রূপর জোরে এত সুন্দর লাগে, তবে স্বর্ণের জোরে কতটা সুন্দর লাগবে সেটা ভেবে আমি মুগ্ধ হচ্ছি। তবে কি আর করার, এখন তো আমার কাছে এত টাকা নেই, যা আছে তাই দিয়ে দিলাম। মাথা তুলে তাকায় প্রভা, চোখের দিকে টেরে স্মাইল দিয়ে বলে, এখান থেকে তুই হাঁটলেই নুপুরের ছন্দে পুরো আলোকগঞ্জ ভরে উঠবে। রুমে এসেছে থেকে হাতে ধরে রাখা চুরির প্যাকেটটা নিয়ে গোল গোল ঘোরাচ্ছে প্রভা। রুম গোছানোর কথা তো ভুলেই গেছে। প্যাকেটটা খাটের উপর রেখে দরজা বন্ধ করে দিয়ে এসে নাচতে শুরু করে। নাচবে না, ভালোবাসার মানুষের থেকে পাওয়া উপহার বলে কথা, তার উপর মেয়েদের ইমোশনাল যে চুরি নুপুর, ডাবল খুশি হয়ে কতক্ষণ নেচে টেচে ক্লান্ত হয়ে গেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে প্রভা। পা দুটো ঝুলিয়ে শুয়ে আছে সে। ভাবতেই লাগলো কিছুক্ষণ আগে রুদ্ধের রুমের ঘটনাগুলো। তখন নুপুর পরিয়ে দেওয়ার পরে যখন প্রভা চলে আসতে নেয়, তখনই পেছন থেকে রুদ্ধ তাকে আটকে দেয়। তাকে দাঁড়াতে বলে ড্রয়ার থেকে একটা প্যাকেজ নিয়ে এসে সেটা প্রভার হাতে ধরিয়ে দিতেই প্রভা জিজ্ঞেস করে ওঠে, এটা কি? চুড়ি। সহ্য করে উত্তর দিল রুদ্ধ। অবাক হয়ে গেল প্রভা, হঠাৎ এই চুরি নুপুর। তার থেকে বড় কথা, টাকা কোথায় পেল রুদ্ধ? মনের কথাটা চেপে না রেখে জিজ্ঞেস করেই ফেললাম, টাকা কোথায় পেয়েছিস তুই? বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করলো রুদ্ধ। দায়সারা ভাবে ডিভানের উপর বসে পড়ল সে। হাতে কিউব নিয়ে সেটা মিলাতে মিলাতে কাচ কাচ কলে জবাব দিল, আমার হালাল টাকা কিনেছি এগুলো, তোর বাচ্চাটা থেকে এক পয়সাও নেয়নি। তারপর আবারও নিজ কাছে মগ্ন হলো রুদ্ধ। কিছু একটা ভেবে প্রভার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ভুলে এগুলো ফেরত দেওয়ার কথা মাথায় আনবি না, এখন যাও রুম থেকে। অগত্যা প্রভাও আর কিছু বলতে পারেনি, চলে এসেছিল। মনে মনে অনেক খুব খুশিও হয়েছিল, তবু একটা কিন্তু থেকে যায়। এই যে রুদ্ধর হালাল উপার্জন, সে যাকে এত ভেবে তো কাজ নেই, এই ভেবে বিষয়টা থামাচাপা দিয়ে দেয় প্রভা। আজ শুক্রবার, আলোককুঞ্জ বাড়ির সকল ছেলেরা তৈরি হচ্ছে, মসজিদে নামাজ পড়তে যাবে এই জন্য। আর বাড়ির কর্তৃগণ ব্যস্ত আছে নানার কাছে। প্রতি শুক্রবারই এই বাড়িতে ভালো মন্দ রান্না করা হয়, তার উপর আবার রিয়ানার বাবার বাড়ির লোকেরা আসবে, তাই রান্না বাড়ার চাপ এবার একটু বেশি। তিনজনই গিন্নিরই, দম ফেলার ফুরসতটুকু নেই। তবে সবচেয়ে ভালো দিক হলো এবাড়ির সকলে সব কাজ মিলেমিশে করে। বাড়ির মেয়েরাও সাহায্য করছে মা চাচিদের। প্রভাও কাজ শেষ করে মাঝে উপরে উঠেছে। মূলত রুদ্ধের পাঞ্জাবি আয়রন করে রেখেছে প্রভা। প্রত্যেকবার এসব কাজ প্রভাই করে থাকে, তাই এবারও ব্যতিক্রম হয়নি। প্রত্যেকবার প্রভা রুদ্ধের পাঞ্জাবি, পাজামা, আদর, প্রয়োজনীয় সব গুছিয়ে রাখবে, আর রুদ্ধ সুন্দর মতো প্রভার পছন্দ করা জিনিসগুলো পরে যাবে। দ্রুত পা চালিয়ে নিজের রুমে গেল প্রভা। পাঞ্জাবি আয়রন করে সে তা রুমে থাকা টেবিলে রেখে এসেছে। পাঞ্জাবি নিয়ে যে না রুদ্ধের রুমে সেটা রাখতে যাবে, তার আগেই দেখতে পায় আভাকে। আভা যত্ন করে পাঞ্জাবি পাজামা রাখছে খাটের উপর। দৃশ্যটা দেখে প্রভার মনটা এক মুহূর্তে খারাপ হয়ে যায়। চুপচাপ সেখান থেকে চলে আসে সে। হাতের পাঞ্জাবিটা আর রাখা হয় না কাঙ্ক্ষিত স্থানে। রেডি হয়ে নিচে আসি রুদ্ধ। বিছানায় রাখা পাঞ্জাবিটাই পরে সে। রুদ্ধ তো আর জানে পাঞ্জাবিটা প্রভাই রেখেছে, কিন্তু এ যে আভা রেখেছে তা জানে শুধু দুজন, প্রভা আর আভা। দুজনে লুকিয়ে দেখেছে রুদ্ধকে। একজন কষ্টে পেয়ে সামনে যাচ্ছে না, তো অপরজন লজ্জা পেয়ে। আভা তো খুশি, তো পুরো পাগলি হয়ে গেছে এই ভেবে যে রুদ্ধই ভাই তার দেয়া পাঞ্জাবি পরেছে। আর এদিকে প্রভা তো এটা ভেবে মন খারাপ করেছে রুদ্ধ আভার পরা পাঞ্জাবি পরেছে। অনেকক্ষণ হয়ে গেছে তবুও প্রভার দেখা নেই। সেই সকালে চুড়ি আর নুপুর দেওয়ার সময় যে দেখা হয়েছিল, প্রভা কি জানে? জানে না। ওর সাথে দেখা করেই তো রুদ্ধ মসজিদে যায়।
বিছানার উপর পাঞ্জাবি রেখে চলে এসেছে। একবার ওর সাথে দেখা করলো না, প্রত্যেকবার তো দেখা করে নিজে সব কিছু বলে, তৈরি হওয়ার পর সুন্দর লাগছে কিনা তাও বলে। তবে আজ কি হয়েছে এসব ভাবছিল আর চারিদিকে উকি ঝুঁকি দিচ্ছিল, কিন্তু তারপরও প্রভার দেখা না পেয়ে এক প্রকার হতাশ হয়ে চলে যায় রুদ্ধ। দুপুরে খাবার খাওয়ার জন্য সকলে ডাইনিং টেবিলে বসেছে। শুক্রবার দুপুরে বেলা বাধ্যতামূলক সবাইকে বসতে হয় এক প্রকার জোর করে। প্রভাকেও বসতে হয়েছে, রুদ্ধ এখনো নিচে নামেনি। তাই দেখে আশিক রায়ান বলে, এ কি রুদ্র, কোথায়? এখনো আসেনি কেন? কি জানি ছেলেটা এখনো এলো না কেন। রুহানি উত্তরে বলে। তার কথা শুনে রায়ান্দ্র বলে উঠছে, কাউকে পাঠিয়ে রুদ্রকে ডেকে নিয়ে এসো। তার কথাটা শেষ হওয়া মাত্রই শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বর, কাউকে যেতে হবে না, আমি চলে এসেছি। দুই হাত পকেটে গুজে লিফট থেকে বের হয়ে নির্বিকার ভঙ্গিতে হেঁটে আসছে রুদ্ধ। টেবিলের সামনে দাঁড়াতে আভা বলে উঠল, রুদ্ধ ভাই আমার পাশে এসে বসো, এখানে জায়গা খালি আছে। কিন্তু রুদ্ধ তো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রভার পাশের চেয়ারের দিকে, যেখানে তনয়াকে দেখে কপাল কুঁচকে গেল। সবসময় রুদ্ধ প্রভার পাশে চেয়ারে বসেই এসেছে, সেখানে আজ তনয়া কি করছে? রাগ লাগলো রুদ্ধর। বেশ বুঝতে পারলো প্রভা ইচ্ছাকৃতই কাজটা করেছে, তবে রাগ না দেখে একদম ছাঁচে গলায় বলল, তনু, এখান থেকে উঠে আবার কাছে যা, ওর পাশে গিয়ে বস। তনা উঠতে যেতে নিবে তার আগে রুহানি বলল, আহ মেয়েটাকে শুধু শুধু উঠতে বলছিস কেন? তুই বরং আজ আভার পাশেই বস। তাছাড়া একদিন প্রভার পাশে না বসলে কিছু হবে না। শীতল দৃষ্টি নিক্ষেপ করলো রুদ্ধ, তারপর আরো গম্ভীর স্বরে বলল, অনেক কিছু হবে, তনয় তোমাকে করতে বললাম তো। রুদ্ধ যখন অনেক বেশি রেগে যায় তখনই সবাইকে তুমি করে বলে, আর সাথে তার ফুল নাম সহ ডাকবে। কথা শেষ করে কিছু একটা ভেবে হঠাৎ প্রভাকে ওর হাতের কবজি ধরে এক ঝটকায় উঠিয়ে দেয় রুদ্ধ। তারপর নিজে প্রভার চেয়ারে বসে আর প্রভাকে নিজের কোলে বসায়। রুদ্ধর ঝড়ের গতিতে করা কাজ সবাই ছাওয়ার করতে না পারলেও যখন ব্যাপারটা ধরতে পারে তখনই যেন সবার চক্ষু চড়ক কাজ। আর প্রভা তো লজ্জায় শেষ, মাথা নিচু করে কাঁচুমাচু করে আছে সে। রুদ্র হুঙ্কার ছাড়লেন, কি হচ্ছেটা কি রুদ্র? এটা কি ধরনের কাজ তোমার? বাবার চোখের দিকে তাকালো রুদ্ধ, থমথমে গলায় জবাব দিল, দেখতে পাচ্ছ না, প্রভাতকে কোলে নিয়ে বসেছে, ছোটবেলার কোলে বসেছে, এখন না হয় ওকে আমার কোলে নিলাম। কেউ আর কোনো কথা বলতে না পারলেও রুহানি ব্যাপারটা ভালো লাগে না, তবে এখন সে কিচ্ছু বলে না। এদিকে প্রভাত ফ্রেশ হয়ে আছে, কিন্তু রুদ্ধের এতে কোনো হেলদোল দেখা যায় না। সে স্বাভাবিক, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। সবার আড়ালে প্রভার কানের কাছে মুখ নিয়ে রুদ্ধ তার স্বরে আওড়ায়, তনুকে নিজের পাশে না বসালে পারতি প্রভাত, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না। এছাড়া তোর তো আরও বিচার আছে, ওগুলো দেখছি পরে, এখন আগে খাইয়ে দে আমায়। চোখ বড় বড় করে তাকায় প্রভা। একে তো কোলে নিয়ে বসেছে, তার উপর খাইয়ে দেওয়ার বায়নাও জুড়েছে। কাচ কাচ গলায় জবাব দিলে প্রভা, পারবো না আমি তোকে খাওয়াতে, আর আমাকে নামা বলছি। কি করছিস কি তুই? হ্যাঁ, আমি কিন্তু তোর বড় রুদ্ধ। হাইট, ওয়েট, বডি সব কিছু আমার থেকে তোর বেশি, জাস্ট বয়সে 1 ইয়ারের বড় তুই, আর এই বয়সকে ধরে না রে, তাই চুপচাপ খাইয়ে দে। 1 ইয়ার হই বা 2, মেয়েদের বয়স বড় মানে সেটা সবাই আগে দেখবে রুদ্ধ। মনে মনে কথাগুলো বলে চুপচাপ রুদ্ধকে খাইয়ে দিতে লাগলো প্রভা। এক লোকমা মুখে দিয়ে দ্বিতীয় লোকমা দিতে গেলেই বাদশাতে রুদ্ধ স্পষ্ট গলায় বলে, তুইও খা। তুই আগে খা, আমি পরে খাবো। আমার সাথেই তুই খাবি। অগতার কি করার, এক লোকমা রুদ্ধকে খাইয়ে দিতে লাগলো আর এক লোকমা নিজে খেতে লাগলো প্রভা। রিয়ানার বাপের বাড়ি থেকে লোক দুপুরের দিকে আসার কথা থাকলেও তারা কাজের জন্য আসতে পারে না। মূলত তারা এখানে এসে তাদের সবাইকে দাওয়া দিতেই চেয়েছিল, তবে ব্যস্ততার কারণে আসতে পারেনি বলে বারবার ফোন করে সবাইকে যাওয়ার জন্য বলেছে। আজকে তনয়ের মামাতো বোন তিতলির জন্মদিন, মেয়ের প্রথম জন্মদিন বলে রিয়ানার ভাই তশরিদ কোনো ত্রুটি রাখেনি। অনেক বড় করে আয়োজন করেছেন সব। রিয়ান তশরিদ হলেন রিয়ানার ছোট ভাই। তারা 2 বছরের বড় ছোট, প্রেম করে বিয়ে করেছেন তশরিদ। সেই প্রেমে পূর্ণ সহযোগিতা পেয়েছিলেন তার বোন জামাইয়ের থেকে।
এই কারণে যথেষ্ট কৃতজ্ঞ সে সেই পরিবারকে। তাই নিজে বাড়ি গিয়ে দাওয়াত দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাসরিদের স্ত্রী হানিয়াও দ্বিমত পোষণ করেননি। তবে মাঝখানে কাজের চাপের জন্য যেতে না পারায় ফোনে বরাবর করে বলে দিয়েছেন সকলে যেন উপস্থিত থাকে। আর সেই কারণেই দুপুরে খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আলোককুঞ্জ বাড়ির সদস্যরা মহাব্যস্ত সময় পার করছেন তৈরি হতে। শুক্রবার থাকায় বাড়ির কর্তারাও আছেন। বাড়ির 3 কর্তাই এখনো রেডি হতে যাননি, সোফায় বসে বসে খোঁজ গল্পে মেতে আছেন। আর এই দৃশ্য দেখে তেতে উঠেন বাড়ির বড় গিন্নি এলিনা। তিনি রান্নাঘরে টুকিটাকি কাজ করছিলেন। এতক্ষণে ছোট যা আর মেজো যা দুজনেই ছিলেন তার সাথে। তবে তিনি তাদের বলেছেন যাতে তৈরি হয়ে নেয়। এদিকে সামান্য কাজ আছে, সেটা একাই সে করে দিতে পারবে। এই কারণেই রুহানি আর রিয়ানা দুজনেই চলে যান। যাওয়ার সময় রুহানিকে অবশ্য আরও একটা দায়িত্ব দেওয়া হয়, তা হলো বাড়ির আন্ডা বাচ্চাদের তৈরি হতে বলা। তবে কাজ শেষে উপরে যাওয়ার জন্য অগ্রসর হতেই দেখা মিলে ড্রয়িং রুমে এরকম দৃশ্য। এই এখনো কি করছো তোমরা? এখনো তৈরি হতে কেন যাচ্ছ না? পরে যে দেরি হয়ে যাবে সেদিকে খেয়াল আছে? নিজের সহধর্মিনীর কথা এবার মুখ খুলেন আদ্রিক রায়ান। ও হে মোর গিন্নি, তুমি গিয়ে তৈরি হও, আমাদের 3 ভাইয়ের রেডি হতে সময় লাগবে না। চোখ গরম করে নিজের স্বামীর দিকে তাকিয়ে এরপর ফিরফির করে ঝাড়তে ঝাড়তে চলে গেলেন এলিনা। সবাই তৈরি হয়ে নিচে নামে। রুদ্ধ সোজা চলে যায় নিজের বাইক নেওয়ার উদ্দেশ্যে। যা দেখে রুদ্ধর বাবা রুদ্র দেয় এক ধমক। বাবার ধমককেও কোনো ভাবান্তর দেখা যায় না। তবে ছেলের মতো বাবাও একরোখা, তার এক কথা। সবাই যাচ্ছি যখন একসাথেই যাব, এভাবে আলাদা কিছুতেই রুদ্ধ যেতে পারবে না। বাবা ছেলের এমন তর্ক বিতর্ক দেখে বিরক্ত হয় তাদের উদ্দেশ্যে রুহানি বলে, বাপ ছেলের যুদ্ধ থামলে কি যেতে পারি? মায়ের কথায় থমথমে গলায় জবাব দিল রুদ্ধ। বাবাকে বলো আমি বাইকে যাব। রুহানি, তোমার ছেলে যদি আজকে আলাদা গিয়েছে তবে কিন্তু এর শেষ দেখে ছাড়বো আমি। এক প্রকার অতিষ্ঠ হয়ে গেলেন রুহানি। কি হচ্ছেটা কি? রুদ্র বাবা যা বলছে তাই করো, দ্রুত গাড়িতে গিয়ে বসো। তারপর নিজের স্বামীকেও বললেন, আর তুমি কি দিন দিন ছোট হচ্ছ? যাওয়ার সময় এভাবে ঝগড়া শুরু করছো কেন? বাপ ছেলে দুজনেই এবার ভালো মানুষ হয়ে যায়। ভালো মানুষের মতো গিয়ে বসে পড়ে গাড়িতে। বাপ ছেলে দুজনেই ঝালিয়ে মারলো আমায়। আর এদিকে রুহানি এই বলতে বলতে গাড়িতে উঠলেন। গাড়ির ফ্রন্ট সিটে বসেছে রুদ্র, পাশে ড্রাইভিং সিটে রায়ান্দ্র, আর মাঝখানের 4 সিটের প্রথমে বসেছে রায়ান, তার পাশে এলিনা, আর পাশে রুহানি রিয়ানা। পেছনের দিকের সিটগুলোতে বসেছে তনয়া, আভা, প্রভা। প্রভার পাশে খালি ছিল কিছুক্ষণ আগেই মায়ের ঝাড়ি খেয়ে সেই ফাঁকা জায়গায় থপ করে বসে পড়েছে রুদ্ধ। কতক্ষণ ফুসফুস করে মোবাইল টিপতে শুরু করে। রুদ্ধের এইসব কাণ্ডই আবার পাশ থেকে খেয়াল করছিল প্রভা। হঠাৎই ফোন টিপা বাদ দিয়ে সেটাকে পকেটে ঢুকে তারপর নিজের মাথাটা প্রভার কাঁধে এলিয়ে দেয় রুদ্ধ। তার কর্মকাণ্ড এমন যে কিচ্ছুই হয়নি, তবে এতে করে প্রভা ফ্রিস্ট হয়ে যায়। যাবে না, সে তো ভালোবাসি রুদ্ধকে। আর এই ছেলে যেন পণ করেছে যেভাবে হোক প্রভাকে দুর্বল করবি। আচ্ছা রুদ্ধ এটা কেন বুঝে না? প্রভার যে অনেক কষ্ট হয় নিজেকে এভাবে আড়াল করে রাখতে। সে চায় না তার পরিবারে ফাটল ধরুক, ভবিষ্যতে কি হবে সে চিন্তাও করতে চায় না। আচ্ছা কি এমন ক্ষতি হতো রুদ্ধ যদি তার আগে জন্মাতো? প্রভারই ভুল। কেন সে রুদ্ধকেই ভালোবাসতে গেল? আর কেউ কি ছিল না যাকে তার মনটা ভালোবাসতে পারেনি? প্রভার ভাবনার মাঝে কর্ণগোচর হয় রুদ্ধের পৌরশালী হাসকি গলার স্বর। প্রভাত, তোর ছোট ছোট আঙুল দিয়ে একটু মাথাটা বলিয়ে দিবি? একদম বাচ্চাদের মতো আবদার। এই আবদার ফেলার সাহস কি কারো আছে? থাকলো প্রভার তো নেই। নিজের মেয়েলি নরম হাতটা নিয়ে রাখে রুদ্ধর লেয়ার কাট চুলের মাঝে আস্তে আস্তে বুলিয়ে দিতে লাগে প্রভা। কতক্ষণ এভাবেই কেটে যায়, তারপর নীরবতা ভেঙে রুদ্ধই বলে, গায়ে কি পারফিউম ইউজ করিস তুই? আমি তো পারফিউম ইউজ করি না। কেন, তুই জানিস না? একদম সহজ স্বীকারোক্তি প্রভার, কিন্তু এতে করে সন্তুষ্ট হতে পারে না রুদ্ধ। লম্বা শ্বাস টেনে মাথাটা উঠিয়ে নেয় প্রভার কাঁধ থেকে। প্রভার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে বসে পড়ে রুদ্ধ। যতটা সম্ভব দূরত্ব বজায় রাখছে। ওর এইরকম কাজে বেচারি প্রভা আহমক বনে যায়।
কি বলবে, কিছু খুঁজে পায় না। প্রভাতের গাড়িটি এসে থামে তিনতলা বৈশিষ্ট্য একটা বাড়ির সামনে। সাদা রঙের বাড়িটিকে নানা রকম আলোকসজ্জা ধারা সাজানো হয়েছে, দেখতে চমৎকার লাগছে। লাইটিং করেছে বাড়িটির চারিপাশে। বাড়িটির নাম ফটকে লেখা রিমঝিম ধারা। রিয়ানার দাদি আর বড় বোন যে এক অসুখে মারা যায়, তাদের নামে বাড়িটির নামকরণ। রিয়ানার বাবা বাড়িটি করেন। বর্তমানে রিয়ানার দাদিও বেঁচে নেই। বাড়িতে সদস্য বলতে তসরিত, তার স্ত্রী হানিয়া, রিয়ানার মা রত্না আর বাবা তামজিদ। আগে রিয়ানা ছিল, এখন যে সে শ্বশুরবাড়ির সদস্য। আর এখন তাদের ফ্যামিলির সবচেয়ে কনিষ্ঠ সদস্য তিতলে। গাড়ি থেকে লাফ দিয়ে নামে রুদ্ধ। ওর লাফিয়ে নামা পছন্দ হয় না আবার প্রভার। চোখ গরম করে ওর দিকে তাকায়, রুদ্ধের ধারে গিয়ে ফিসফিস করে বলতে আরম্ভ করে, এই সবসময় এইভাবে লাফাস কেন তুই? বাদর নাকি তুই? মাছি উড়ানোর ভঙ্গিতে প্রভার কথাও উড়িয়ে দিল রুদ্ধ। আর মোরা দিয়ে কিছুটা হিয়ালি সুরে বলা, কাম অন প্রভাত, তুই নিজেকে এভাবে বাদরনি বলতে পারিস না। ভাঁজ পড়ল প্রভার কপালে। কি বলছে এই ছেলে? বাদর তো সে এই ছেলেকে বলেছে, তাহলে প্রভা বাদরনি হয় কিভাবে? কি বলছিস কি তুই এসব? আমি কেন বান্দনী হতে যাব? আজব তো। তুই শুধুই আমার 1 বছরের আগে টপকেছিস। বুদ্ধি বলতে তোর এখনো কিছু হয়নি। এখন বক বক করে আমার মাথা না খেয়ে চল এবার। কথা শেষ করে হাঁটা দেয় রুদ্ধ। আর তার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাছে প্রভা নিজেও এবার ভেতরে যেতে লাগে। অনেকক্ষণ ধরে প্রভা লক্ষ্য করছে একটা মহিলা তার দিকে নজর দিচ্ছে। প্রথমে মনের ভুল ভাবলো, পরে যখন দেখলো যে প্রভা যেখানে যাচ্ছে মহিলাটিও সেখানে যাচ্ছে, কিছুটা দূরে এসে তাই দাঁড়িয়েছে প্রভা। ভেবেছিল মহিলাটা বোধহয় চলে গেছে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে মহিলাটি এবার প্রভার সামনে এসে দাঁড়ায়। মহিলাটি তার পান খাওয়া দাঁত দিয়ে হেসে প্রভার উদ্দেশ্যেই বলে, নাম কি তোমার মেয়ে? প্রভা কি বলবে ভেবে পায় না। পরে ভাবলো উত্তর না দিলে বেয়াদবি হবে, তাই জবাব দিল, জি প্রভা। আগে পরে কিছু নেই নাকি? জি আছে তো, আয়েলিন প্রভিকা প্রভা। বাহ, নাম তো সুন্দর। তা এখানে কাদের এসেছো তুমি? না মানে সম্পর্কে কি তোমার? এটা আমার ছোট আম্মুর বাবার বাড়ি, তার ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে আসা আমাদের। জি। ও, তুমি তাইলে ত্রিধার শ্বশুর বাড়ি দিয়ে আসছো আমাদের? জি। প্রেম টেম করো নাকি? কি? সরি, বুঝতে পারিনি। না। জিজ্ঞাসা করলাম, প্রেম করো? না। প্রভার উত্তর যে মহিলাটি খুব পছন্দ হলো তা তার চকচক করা মুখ দেখেই বোঝা যাচ্ছে। উৎফুল্ল কণ্ঠে বলি উঠল, এটা তো খুবই ভালো কথা। তাহলে শোনো, আমার ভাইয়ের এক ছেলে আছে বুঝলা, দেখতে শুনতে মাশাল্লাহ, ভালো চাকরিও করে। বিয়ে করলে সুখী হইবা তুমি। ওর সুখী থাকে ওর হাজব্যান্ড বুঝে নেবে। প্রেম সে করবে কেন? প্রেম সে করবে কেন যখন সে বিবাহিত? মহিলাটির কথার জবাবে এক পুরুষালী কণ্ঠে কেউ জবাব দিতেই মহিলা তার প্রভার নজর সেদিকে, সেই পুরুষটির দিকে যায়। 2 হাত পকেটে গুজে রেখে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে কথাটা বলে রুদ্ধ। রুদ্ধর কথা শুনে মহিলাটি তাকে জিজ্ঞেস করে, এসব কি বলতাছো? এই মেয়ে বিবাহিত? উপর নিচ মাথা ছাকে হ্যাঁ বোঝালো রুদ্ধ। তারপর কয়েক কদম এগিয়ে গিয়ে প্রভার কাজ জড়িয়ে ধরল, তেজি হেসে বলল, আশা করি ম্যারিড মেয়েকে নিশ্চয়ই আপনি আপনার ভাইয়ের মেয়ের জন্য নেবেন না? বিস্ময় কাটিয়ে উঠতে না পারলেও মহিলাটি শুধায়, ওর জামাই কি? প্রিন্স স্টাইলে নিজেকে উপস্থাপন করে রুদ্ধ বলে, ওর হাজব্যান্ড এসেছে আপনার সামনে দাঁড়িয়ে। নিজের তর্জনী আঙুলের রুদ্ধর দিকে তাক করে দ্বিগুণ অবাকতার সাথে মহিলাটি আওড়ায়, তুমি ওর হাজবেন্ড? জি, আমি ওর হাজব্যান্ড। একদম সহজ স্বীকারোক্তি রুদ্ধের। মহিলাটার ঘটনা সমাপ্তি ঘটিয়ে তখনই প্রভাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে রুদ্ধ। অনেকক্ষণ ধরে হেঁটে চলেছে রুদ্ধ প্রভা, পাশাপাশি হাঁটছে তারা। বেশ ভালো লাগছে প্রভার, ভালোবাসার মানুষের সাথে হাঁটছে, সে ভালো তো লাগবেই। সারা শরীর মন জুড়ে বয়ে বেড়াচ্ছে ভালো লাগার ভালোবাসার শীতলতা। চোখ বুঝে কয়েকটা লম্বা শ্বাস টানল প্রভা। রুদ্ধের মনোভাব জানে না প্রভা, জানার দরকার নেই, জানতে চায় না সে কেন জানে। প্রভার ধারণা কি আসলে ঠিক?
মনে তো হয় না। রুদ্ধ তো ব্যস্ত তার পাশে হাঁটতে থাকা রমণীর হাসি হাসি মুখটা দেখতে নিজের মুখেও খেলা করছে এক মুচকি হাসির ঝলক। প্রভাত, হুম। চল ওই জায়গাটা গিয়ে একটু বসি। হাতের ইশারায় বসার মতো একটা জায়গা দেখিয়ে কথাটা বলে রুদ্ধ। প্রভাও মেনে নেয় সেই কথা অনুযায়ী তারা গিয়ে বসে রাস্তার পাশের এক দেয়ালের মতো জায়গায়। জায়গাটাকে দেয়াল বলা যায় না, রাস্তার পাশে থাকে না সেগুলোকেই আর কি, যেখানে বসাও যায়। দুই হাত মেলে চোখ বুজে মুহূর্তটাকে উপভোগ করতে ব্যস্ত প্রভা, আর তার পাশে বসে প্রভাকে দেখতে থাকে রুদ্ধ। কিছুক্ষণ বসে থেকে এবার উঠে দাঁড়ায় প্রভা, মুখে লেগে আছে মনোমুগ্ধকর হাসি। নিজের পরিহিত জামার ওড়না রুদ্ধের মাথায় দিয়ে রুদ্ধকে বউ সাজাচ্ছে, আবার কতক্ষণ রুদ্ধের চুলের মাঝে আঙুল চালিয়ে চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। এভাবে দুষ্টুমি করছে আর খিলখিলিয়ে হাসছে প্রভা। নেই কোনো ভয়, নেই কোনো জড়তা তার মাঝে, বাচ্চাদের মতো আনন্দ করছে সে। ভুলে গেছে নিজের বয়স, ভুলে গেছে সামনে বসে থাকা ছেলেটির বয়স। প্রভার হাসি দেখে নিজেও হাসছে রুদ্ধ। মাথা তুলে তাকায় প্রভার দিকে। রুদ্ধ প্রভার দিকে বেশ লম্বা হওয়ায় প্রভা দাঁড়ালেও রুদ্ধ বসে থাকলে উচ্চতার পার্থক্য সামান্য। প্রভা ঝুঁকে তার দুষ্টুমি করছে আর রুদ্ধ এক ধ্যানে তাকিয়ে আছে প্রভার চোখের দিকে। হঠাৎ কি মনে করে যেন প্রভাও তাকায় সামনে, আর তৎক্ষণাৎ মিলিত হয় রুদ্ধের গম্ভীর দুটো চোখের দৃষ্টির সাথে। দুজন নরনারী হারিয়ে গেছে একে অপরের চোখের দিকে তাকিয়ে। আকাশের পূর্ণ থালার ন্যায় চাঁদটাও যেন সাক্ষী এই সময়ের।